প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের বাংলা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা সিরাজউদ্দৌলা নাটকটি নিয়ে বিস্তৃত আলোচনা করছি। আজকে এই নাটকটির একেবারে প্রান্তিক পর্যায়ে চলে আসছি, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। 4 অঙ্কের এই নাটকটির তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্য, শেষ দৃশ্য। এরপরে চতুর্থ অঙ্কে শুধুমাত্র দুটি দৃশ্য রয়েছে। আমরা ইতোমধ্যে জেনেছি যে নবাব সিরাজউদ্দৌলার বিশাল সেনাবাহিনী পলাশীর প্রান্তরে মাত্র 3000 সৈন্যের কাছে 13টি কামানের কাছে হেরেছে। কারণ হলো তার বিশাল সেনাবাহিনীর প্রধান সেনাপতি সহ রাজবল্লভ, ইয়ালুৎফর খাঁ সহ আরো অনেকেই সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। এই কারণে এই বিশ্বাসঘাতকদের কারণে মীর মর্দান মোহনলাল সাফরের প্রতিরোধ খুব বেশি একটা কাজে লাগেনি এবং যুদ্ধে অবিমিষ্যকারিতা, মীর জাফরের ভুল সিদ্ধান্ত সবকিছু মিলিয়ে যে সিরাজকে পরাজিত করবার জন্য যে অনুঘটকগুলো, যে উপাদানগুলো প্রয়োজন ছিল, সেগুলো সব কাজগুলোই ইংরেজদের পক্ষে হয়েছে। অসময়ে বৃষ্টি, মীর জাফরের যুদ্ধ, আকস্মিক যুদ্ধ বিরতির ঘোষণা, সবকিছু মিলিয়ে মীর জাফর, রাজবল্লভ, অন্যান্য যারা ছিল তাদের, ইয়ালুৎফর খাঁ, সবার বিশ্বাসঘাতকতার জন্য সিরাজউদ্দৌলার পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পতন হয়েছে, পরাজিত হয়েছে। সেখান থেকে সিরাজউদ্দৌলা পালিয়ে নিজের রাজধানী মুর্শিদাবাদে ফিরে এসেছেন। সেখানে এসে তিনি অন্তত রাজধানী রক্ষা করবার আপ্রাণ চেষ্টা করছেন। ইংরেজদের বিরুদ্ধে তার সেনাবাহিনী মীর জাফর বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াবার চেষ্টা করছেন। সেটি এই দৃশ্যের আলোচ্য বিষয়। সময় 1757 সাল 25শে জুন, স্থান মুর্শিদাবাদ, নবাব দরবার। মঞ্চে যারা পর্যায়ক্রমে আসবেন: সিরাজ, জনৈক ব্যক্তি, সৈনিক, অপর সৈনিক, বার্তাবাহক, দ্বিতীয় বার্তাবাহক, জনতা ও লুৎফা। দরবারে গণ্যমান্য লোকের সংখ্যা কম। বিভিন্ন শ্রেণীর সাধারণ মানুষের সংখ্যাই বেশি। স্তিমিত আলোয় সিরাজ বক্তৃতা করছেন। ধীরে ধীরে আলো জল হবে। সিরাজ: পলাশীর যুদ্ধে পরাজিত হয়ে আমাকে পালিয়ে আসতে হয়েছে, সে কথা গোপন করে এখন আর কোনো লাভ নেই। কিন্তু ব্যক্তি: প্রাণের ভয়ে কে না পালায় হুজুর? সিরাজ: আপনাদের কি তাই বিশ্বাস যে প্রাণের ভয়ে আমি পালিয়ে এসেছি? সিরাজ: না, প্রাণের ভয়ে আমি পালাইনি। সেনাপতিদের পরামর্শ ক্রমে যুদ্ধের বিধি অনুসারেই আমি হাল ছেড়ে দিয়ে বিজয়ী শত্রুর কাছে আত্মসমর্পণ করিনি। ফিরে এসেছি রাজধানীতে স্বাধীনতা বজায় রাখবার শেষ চেষ্টা করব বলে। সিরাজউদ্দৌলা তার সেনাপতিদের পরামর্শ ক্রমেই তিনি পরাজিত হয়ে যুদ্ধের ময়দানে আত্মসমর্পণ না করে একটা ভিন্ন রকম আশা নিয়ে তিনি মুর্শিদাবাদে রাজধানীতে ফিরে এসেছেন, যে এখানে এসে তিনি সৈন্য সংগ্রহ করে পুনরায় এই বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, প্রতিরোধ করবেন। এই এক চেষ্টা, আপ্রাণ একটা মনে ক্ষীণ একটা আশা নিয়ে একটা শেষ চেষ্টা তিনি করে দেখতে চান। ব্যক্তি: কিন্তু রাজধানী খালি করে তো সবাই পালাচ্ছে জাহাপনা। সিরাজ: আমি অনুরোধ করছি কেউ যেন তা না করেন। এখনো আশা আছে। এখনো আমরা একত্রে রুখে দাঁড়াতে পারলে শত্রু মুর্শিদাবাদে ঢুকতে পারবে না। ব্যক্তি: তা কি করে হবে হুজুর? অত বড় সেনাবাহিনী যখন ছারখার হয়ে গেল। সিরাজ: তারা যুদ্ধ করেনি,
তারা দেশবাসীর সঙ্গে, দেশের মাটির সঙ্গে প্রতারণা করেছে। কিন্তু যারা নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ বড় করে দেখতে শিখেছিল, মুষ্টিমেয় সেই কজনই শুধু যুদ্ধ করে প্রাণ দিয়ে গেছে। এই প্রাণদান আমরা ব্যর্থ হতে দেব না। খুব স্বাভাবিকভাবে যুদ্ধে সিরাজের পরাজয়ের খবর শুনে প্রজাদের মনে নানা রকম জিজ্ঞাসা, নানা রকম কৌতূহল, নানা রকম প্রশ্ন, যে সিরাজদৌল্লা বিশাল সেনাবাহিনী নিয়ে পলাশীর প্রান্তরে মাত্র 3000 ইংরেজ সৈন্যের কাছে পরাস্ত হয়েছেন 50,000 সেনা সদস্য নিয়ে, সেই পরাজিত সিরাজ কি করে মুর্শিদাবাদে ফিরে এসে, রাজধানীতে ফিরে এসে আবার নতুন করে সৈন্য সংগ্রহ করে, লোক সংগ্রহ করে প্রতিরোধ গড়ে তুলবে, এটি আসলে খুব বেশি যৌক্তিক না, বিশ্বাসযোগ্য হবার কথাই নয়। এই জন্য সাধারণ প্রজা কাছে এই প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে যে অত বড় সেনাবাহিনী যখন ছারখার হয়ে গেল, তখন আর নতুন করে আশা আর আলো দেখা যাচ্ছে না। কিন্তু সিরাজ তার পরাজয়ের কারণটা তিনি খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন এখানে, যে তারা যুদ্ধ করেনি, তারা দেশবাসীর সঙ্গে, দেশের মাটির সঙ্গে প্রতারণা করেছে। কিন্তু যারা নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ বড় করে দেখতে শিখেছিল, মুষ্টিমেয় সেই কজনই শুধু যুদ্ধ করে প্রাণ দিয়ে গেছেন মীর প্রাণ দিয়েছেন মোহনলাল, প্রাণ দিয়েছেন নৈবের সিং, প্রাণ দিয়েছেন সাফরে। অর্থাৎ যারা দেশকে ভালোবাসতেন, দেশবাসীকে ভালোবাসতেন, যা দেশের প্রতি যাদের প্রগাঢ় প্রেম ছিল, সিরাজউদ্দৌলার প্রতি যাদের একান্ত নিষ্ঠা ছিল, আস্থা ছিল, ভালোবাসা ছিল, সেই দেশপ্রেমিকরা, সেই বীরেরাই যুদ্ধে শহীদ হয়েছে, যুদ্ধে প্রাণ দিয়ে গেছেন। ব্যক্তি পরাজয়ের খবর বাতাসের বেগে সর্বত্র ছড়িয়ে পড়েছে জাহাপনা, ঘরে ঘরে কান্নার রোল উঠেছে। বিজয়ী সৈন্যের অত্যাচার এবং লুটতরাজের ভয়ে নগরের অধিকাংশ লোকজন তাদের দামি জিনিসপত্রগুলো সঙ্গে নিয়ে যে কোনো দিকে পালিয়ে যাচ্ছে। সিরাজ, আপনারা ওদের বাধা দিন, ওদের অভয় দিন। শত্রু সৈন্যদের হাতে পড়বার আগে সাধারণ চোর ডাকাত ওদের সর্বস্ব কেড়ে নেবে। ব্যক্তি, কেউ শোনে না হুজুর, সবাই প্রাণের ভয়ে পালাচ্ছে। পরাজয়ের খবর বাতাসের বেগে দ্রুত ছড়িয়ে পড়ছে, আর ঘরে ঘরে কান্নার রোল পড়েছে। ভয়, ভীতি, আতঙ্ক কাজ করছে যে বিজয়ী সৈন্যরা হয়তো বাড়িতে, ঘরে ঘরে এসে লুটতরাজ করবে, নানামাত্রিক নির্যাতন করবে। যুদ্ধের পরে যে ভয়াবহ অভিজ্ঞতাগুলো হয় বিভিন্ন দেশের, যে বিজয়ী সৈন্যরা পরাজিতদের সেই প্রজাদের উপর তারা নানামাত্রিক নির্যাতন করে, লুটপাট করে, সেই লুটপাটের আশঙ্কায়, অরাজকতার আশঙ্কায় প্রজারা তাদের মূল্যবান জিনিসপত্র নিয়ে যে যার মতো করে যেদিকে খুশি, অর্থাৎ যেদিকে সুবিধা তারা মনে করছে, ভাবছে, যে দিকটা নিরাপদ ভাবছে, সেই দিকেই তারা দলে দলে পালিয়ে যাচ্ছে। সিরাজ তিনি বলবার চেষ্টা করেছেন যে ওদের বাধা দিন, ওদের অভয় দিন, যে না, নবাব সিরাজউদ্দৌলা তাদের নবাব, তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এই রাজধানী সহ প্রজাদের আর নিরাপত্তা বিধানের জন্য, রক্ষা করবার জন্য। আর এমনও তো হতে পারে যে শুধুমাত্র মূল্যবান জিনিসপত্র এগুলো নিয়ে গেলেই যে রক্ষা করা যাবে তাও না। শত্রু সৈন্যদের হাতে ধরা পড়বার আগে, পৌঁছাবার আগেই সাধারণ যারা চোর ডাকাত রয়েছে তারাও যে কোনো সময় এই মানুষগুলোর কাছ থেকে তাদের সর্বস্ব কেড়ে নিতে পারে। ব্যক্তি, কেউ শোনে না হুজুর, সবাই প্রাণের ভয়ে পালাচ্ছে। সিরাজ, কোথায় পালাবে? পেছন থেকে আক্রমণ করবার সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে পালানো যায় না। আপনারা কেউ অধৈর্য হবেন না, সবাই
সবাইকে শক্ত হয়ে দাঁড়াতে বলুন। এই আমাদের শেষ সুযোগ। এ কথা বারবার করে বলছি। ক্লাইভের হাতে রাজধানীর পতন হলে এদেশের স্বাধীনতা চিরকালের মতো লুপ্ত হয়ে যাবে। ব্যক্তি জাহাপনা কোথায় বা পাওয়া যাবে তত বেশি সৈন্য, আর কোথায় বা তার ব্যয় ব্যবস্থা? সিরাজ, দু এক দিনের ভেতরেই বিভিন্ন জমিদারের কাছ থেকে যথেষ্ট সৈন্য সাহায্য আসবে। অর্থের অভাব নেই। সেনাবাহিনীর খরচের জন্য রাজকোষ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনারা বলুন, কার কি প্রয়োজন? পিছন থেকে আক্রমণ করবার সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে রক্ষা করা যায় না। অনেক সময় প্রয়োজনে বিপদের মুহূর্তে রুখে দাঁড়াতে হয়, সাহস নিয়ে প্রতিরোধ করতে হয়। এটি সিরাজের বক্তব্য। তার সাথে আরো একটা বিষয় তিনি সাবধান করে দিচ্ছেন সবাইকে, যে যদি ক্লাইভের হাতেই রাজধানীর পতন হয়, তাহলে বাংলা, বিহার, উড়িষ্যার এই স্বাধীন যে রাজ্যটি, স্বাধীন যে ভূখণ্ডটি, এটির স্বাধীনতা চিরকালের জন্যই বিপন্ন হবে, চিরকালের জন্যই লুপ্ত হবে। কিন্তু এই ব্যক্তি, তার কথাগুলোর মধ্যে যুক্তি আছে যে কোথায় এত সৈন্য পাওয়া যাবে, এত যোদ্ধা পাওয়া যাবে, আর কোথায় এত টাকা পয়সা পাওয়া যাবে এই সৈন্যদের অস্ত্র, গোলা বারুদ সহ অন্যান্য খরচ নির্বাহের জন্য, প্রয়োজন মেটাবের জন্য। তো সিরাজউদ্দৌলা তাদেরকে আশ্বস্ত করছেন যে দু এক দিনের ভিতরে তার শুভাকাঙ্ক্ষী এরকম জমিদার যারা আশেপাশের রাজ্যগুলোতে আছেন, সেই জমিদাররা তাকে সাহায্য করবে সৈন্য দিয়ে, প্রয়োজনে অর্থ দিয়ে। আর সিরাজউদ্দৌলা ইতিমধ্যে তিনি নিজেও রাজকোষ উন্মুক্ত করে দিয়েছেন। আর এই রাজকোষ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কার কত টাকা লাগবে সৈন্য সংগ্রহ করার জন্য, কতজন সৈন্য সংগ্রহ করবে, এই প্রতিশ্রুতি দিয়ে তারা ইচ্ছে করলে সেখান থেকে আগাম নগদ অর্থ গ্রহণ করতে পারে, নিতে পারে। সৈনিক, ইয়ার লুৎফ খাঁর সৈন্যদলে রোজ বেতনে আমি জমাদারের কাজ করি জাহাপনা। আমার অধীনে 200 সিপাই। আমরা হুজুরের জন্য প্রাণপণে লড়তে প্রস্তুত। একজন সৈনিক জানালেন যে তিনি ইয়া লুৎফর খাঁ, মির্জাফর সহ যারা বেইমানি করেছিলেন, সেই ইয়া লুৎফর খাঁর সৈন্য দলে কাজ করতেন, জমাদারের কাজ। তার অধীনে প্রায় 200 সিপাই আছে। আর এই সৈন্যরা সিরাজউদ্দৌলার জন্য প্রাণপণ লড়াই করতে প্রস্তুত। সিরাজ, বেশ, খাজাঞ্চির কাছ থেকে টাকা নিয়ে যান। আপনারা আপনার সিপাহীদের তৈরি হতে আদেশ দিন। মুর্শিদাবাদে এই মুহূর্তে অন্তত 10,000 সৈন্য সংগ্রহ করতে হবে। জমিদারের কাছ থেকে সাহায্য আসবার আগে এই বাহিনী নিয়েই আমরা শত্রুদের মোকাবেলা করতে পারব। সিরাজউদ্দৌলা তাকে বললেন যে খাজাঞ্চি বাবু, যিনি তার কোষাগারের রক্ষাকর্তা, যার কাছে হিসাব নিকাশ থাকে, সেই ট্রেজারার বা কোষাধ্যক্ষের কাছ থেকে সৈন্য সংগ্রহের জন্য, 200 সৈন্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় অর্থ যেন এই সৈনিক নিয়ে যান। তার অনুমান যে 10,000 সৈন্য হলে এই মুহূর্তে অন্তত মুর্শিদাবাদ রক্ষা করা যাবে, প্রতিরোধ করা যাবে, শত্রুর মোকাবেলা করা যাবে। অপর সৈনিক, আমি রাজা রাজবল্লভের অশ্বারোহী বাহিনীতে ঠিকাহারে কাজ করি। আমার মতো এমন আরো শতাধিক লোক রাজবল্লভের বাহিনীতে কাজ করে। জাহাপনার হুকুম হলে আমরা একটা ফৌজ অল্প সময়ের ভেতরেই খাড়া করতে পারি।
সিরাজ, এক্ষুনি চলে যান, খাজাঞ্চির কাছ থেকে টাকা নিয়ে নিন যত দরকার। সিরাজউদ্দৌলা আপ্রাণ চেষ্টা করতে চান। আরো একজন সৈনিক পাওয়া গেছে, যে আরেক বিশ্বাসঘাতক রাজবল্লভের সেনাবাহিনীতে ঠিকা হারে দৈনিক হিসেবে চুক্তি মোতাবেক কাজ করে, এরকম একজন। তার তার অধীনে প্রায় 100 খানের সৈন্য আছে যারা রাজবল্লভের বাহিনীতে কাজ করে। তো জাহাপনার হুকুম হলে, হুকুম পেলে, আদেশ পেলে তিনিও অল্প সময়ের মধ্যে একটা ফৌজ, একটা বাহিনী, শতাধিক সৈন্যের একটা বাহিনী গঠন করতে পারেন। তো সিরাজউদ্দৌলা তাকেও বললেন যে যত টাকা প্রয়োজন সেটা এখনই খাজাঞ্চি বাবুর কাছ থেকে নিয়ে যান। বার্তাবাহক, শহরে আরো বিশৃঙ্খলা দেখা দিয়েছে জাহাপনা। মুহাম্মদ ইরিজ খা সাহেব এইমাত্র সপরিবারে শহর ছেড়ে চলে গেলেন। সিরাজ বিস্ময়ে বিমূঢ়। ইরিজ খাঁ পালিয়েছেন? ইরিজ খাঁ পালিয়ে গেলেন? সিরাজউদ্দৌলার শ্বশুর ইরিজ খাঁ? বার্তাবাহক, জাহাপনা। সিরাজ, আশ্চর্য, এই কিছুক্ষণ আগে তিনি আমার কাছ থেকে অজস্র টাকা নিয়ে গেলেন সেনাবাহিনী সংগঠনের জন্য। সিরাজউদ্দৌলার জন্য খবরটি খুবই দুঃখজনক এবং লজ্জাজনক ও অপমানজনক, এই জন্য যে সিরাজউদ্দৌলার শ্বশুর ইরিজ খাঁ, যিনি কিছুক্ষণ আগে অজস্র টাকা নিয়ে গেলেন সেনাবাহিনী সংগঠনের জন্য, সেই ইরিজ খাঁ নাকি পালিয়েছেন। ইরিজ খাঁর সাথে তার যে বৈবাহিক সম্পর্ক, ইরিজ খাঁ তার শ্বশুর, সুতরাং বিপদের এই দিনে তিনি এক ধরনের বিশ্বাসঘাতকতা করে পালিয়েছেন। এটি সিরাজের জন্য অনেক বেশি লজ্জার, অপমানের এবং বেদনার ব্যক্তি। তাহলে আর আশা কোথায়? সিরাজ, তাহলেও আশা আছে। যে সিরাজউদ্দৌলা তিল তিল করে সৈন্য সংগ্রহ করে অন্তত নিদেন পক্ষে এই মুর্শিদাবাদ, তার রাজধানী, সেটি তিনি রক্ষা করতে চেয়েছিলেন এবং অনেকেই প্রতিশ্রুতি দিয়ে অর্থ নিয়ে গিয়ে সৈন্য সংগ্রহের কথা বলেছেন। তার শ্বশুর তাদের অন্যতম। তার শ্বশুর যেখানে পালিয়ে গেছেন অজস্র টাকা নিয়ে, সেইখানে কি জানি আর কোনো সম্ভাবনা থাকে কিনা, এটি স্বাভাবিক। এই জন্য এই জনৈক প্রজা ব্যক্তি সিরাজকে প্রশ্ন করেছেন, তাহলে তো মনে হয় আর কোনো আশা থাকবার কথা নয়। দ্বিতীয় বার্তা, জাহাপনার কাছ থেকে সৈন্য সংগ্রহের জন্য যারা টাকা নিয়েছে তাদের অনেকেই নিজেদের লোকজন নিয়ে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। সিরাজ, তাহলেও আশা। ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, কিন্তু তাতে বীরের মনোবল ক্ষুণ্ণ হয় না। এমনি করে পালাতে পারতেন মীর মর্দান, মোহনলাল, বদ্রি আলী, নইবে সিং। তার বদলে তারা পেতেন শত্রুর অনুগ্রহ, প্রভূত সম্পদ এবং সম্মান, কিন্তু তারা তা করেননি। দেশের স্বাধীনতার জন্য, দেশবাসীর মর্যাদার জন্য তারা জীবন দিয়ে গেছেন। স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি। এই আদর্শ যেন লাঞ্ছিত না হয়, দেশপ্রেমিকের রক্ত যেন আবর্জনা স্তূপে চাপা না পড়ে। সিরাজউদ্দৌলার কাছ থেকে একে একে দুঃখজনক সংবাদ, খারাপ সংবাদ, দুঃসংবাদগুলোই আসছে। যে আরো একজন ব্যক্তি খবর জানালেন যে কিছুক্ষণ আগে সিরাজউদ্দৌলার কাছ থেকে সৈন্য সংগ্রহের জন্য যারা অজস্র টাকা নিয়ে গেছেন তাদের অনেকেই নিজেরা তো পালিয়েছেন, নিজের দলবল নিয়ে পালিয়ে গেছেন। সুতরাং তাহলে আর আশার আলো কেউ দেখছে না, এটি স্বাভাবিক। কিন্তু সিরাজউদ্দৌলা তিনি তবুও শেষ পর্যন্ত আশাবাদী হতে চান, স্বপ্ন দেখতে চান। তার কাছে মনে হয়েছে যারা ভীরু, যারা প্রতারক, যারা বেঈমান, বিশ্বাসঘাতক, তারা চিরকালই পালিয়ে যায়। যেমনি করে ইংরেজদের পক্ষে কাজ করেছেন মীর জাফর, রাজবল্লভ, রায়দুর্লভ সহ উমিচাঁদ, মানিকচাঁদ, এরকম তাদের বিপরীতে দেশপ্রেমের ঝান্ডা হাতে যারা রুখে দাঁড়িয়েছেন,
মীর মর্দান, মোহনলাল, বদ্রি আলী, নইবে সিং সহ আরো অনেকে। তো এদের যে আত্মদান, এদের যে দেশপ্রেম, দেশের প্রতি যে তাদের প্রগাঢ় ভালোবাসা, রক্তের শেষ বিন্দু পর্যন্ত তারা ঠেলে দিয়েছেন দেশের কল্যাণের জন্য, সেই বীরদের আত্মত্যাগে রক্তদান যেন বৃথা না যায়, সেজন্য আবার যুদ্ধ করতে হবে, এই রাজধানী রক্ষা করতে হবে। সিরাজ, সমস্ত দুর্বলতা ছেড়ে ফেলে আপনারা ভেবে দেখুন কে বেশি শক্তিমান। একদিকে দেশের সমস্ত সাধারণ মানুষ, অন্যদিকে মুষ্টিমেয় কয়েকজন বিদ্রোহী। তাদের হাতে অস্ত্র আছে, আর আছে ছলনা এবং স্বার্থ। অস্ত্র আমাদেরও আছে, কিন্তু তার চেয়েও যা বড়, সবচেয়ে যা বড়, আমাদের আছে সেই দেশপ্রেম ও স্বাধীনতা রক্ষার সংকল্প। এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব। সিরাজদৌল্লা আশাবাদী, তবু তিনি সাধারণ মানুষদের, প্রজাদের বোঝানোর চেষ্টা করছেন যে ভেবে দেখুন আপনারা কে বেশি শক্তিমান। একদিকে দেশের সমস্ত সাধারণ মানুষ, অন্যদিকে মুষ্টিমেয় কয়েকজন বিদ্রোহী দেশদ্রোহী, যারা দেশপ্রেম বিক্রি করে, যারা অন্যদের কাছে নিজেদের বিক্রি করে দিয়েছে। তাদের কাছে আছে ছলনা, তাদের কাছে আছে অস্ত্র, আর আছে নানা রকম অভিনয়, প্রতারণার নানা রকম কলা কৌশল। কিন্তু অস্ত্র আমাদেরও আছে, তার সাথে সবচেয়ে বড় যে বিষয়টি আমাদের আছে দেশপ্রেম। আর এই সাধারণ মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই কাপুরুষ বেঈমানদের বিরুদ্ধে, বিদ্রোহীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ব্যক্তি, সাধারণ মানুষ তো যুদ্ধ কৌশল জানে না হুজুর। সিরাজ, তবুও তাদের সংঘবদ্ধ হতে হবে। হাজার হাজার মানুষ একযোগে রুখে দাঁড়াতে পারলে কৌশলের প্রয়োজন হবে না। বিক্রম দিয়ে আমরা শত্রুকে হতবল করতে পারবো। তা না হলে ভবিষ্যতে বছরের পর বছর দেশের সাধারণ মানুষ দেশদ্রোহী এবং বিদেশি দস্যুর হাতে যেভাবে উৎপীড়িত হবে, তা অনুমান করাও কষ্টকর। আপনারা ভেবে দেখুন কেন এই যুদ্ধ? মুসলমান মির্জাফর, ব্রাহ্মণ রাজবল্লভ, কায়স্থ রাজ দুর্লভ, জৈন মাহাতাব চাঁদ শেঠ, শিখ উমিচাঁদ, ফিরিঙ্গি খ্রিস্টান ওয়ার্স ক্লাইভ আজ একজোট হয়েছে কিসের জন্যে? সিরাজউদ্দৌলাকে ধ্বংস করবার প্রয়োজন তাদের কেন এত বেশি? তারা চায় মসনদের অধিকার, কারণ তা না হলে তাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষা হয় না। দেশের উপরে অবাধ লুটতরাজের একচেটিয়া অধিকার তারা পেতে পারে না সিরাজউদ্দৌলা বর্তমান থাকতে। একবার সে সুযোগ পেলে তাদের আসল চেহারা আপনারা দেখতে পাবেন। বাংলার ঘরে ঘরে হাহাকারের বন্যা বইয়ে দেবে মির্জাফর ক্লাইভদের লুণ্ঠন অত্যাচার। কিন্তু তখন আর কোনো উপায় থাকবে না। তাই সময় থাকতে একযোগে মাথা তুলে দাঁড়ান, আপনারা অবশ্যই জয়লাভ করবেন। সিরাজউদ্দৌলা তিনি নিজে পরিণামদর্শী, তিনি জানেন সত্যি সত্যি যদি এই দেশদ্রোহীদের হাতে, বিশ্বাসঘাতক বেঈমানদের হাতে এবং বেনিয়া ইংরেজদের হাতে যদি এই দেশ চলে যায়, রাজ্য চলে যায়, তাহলে প্রজা সাধারণের দুঃখ দুর্ভোগ, তাদের অত্যাচার নিপীড়নের কোনো সীমা থাকবে না তাদের উপর। এই কারণে শুধুমাত্র স্বার্থের প্রয়োজনেই আজকে রাজবল্লভ, রায়দুর্লভ, মির্জাফর, রবার্ট ক্লাইভ সহ অনেকেই একছত্র হয়েছে, জোট বেঁধেছে শুধুমাত্র স্বার্থের জন্য। সিরাজউদ্দৌলা সিংহাসনে থাকলে, ক্ষমতায় থাকলে তাদের সে ব্যক্তি স্বার্থ চরিতার্থ হচ্ছে না কোনোভাবেই। সুতরাং যে কোনো মূল্যেই সিরাজউদ্দৌলাকে পরাস্ত করে তারা ক্ষমতায় থাকতে চান। কিন্তু জাহাপনা, সৈন্য পরিচালনার যোগ্য সেনাপতি তো আমাদের নেই। সিরাজ, আছে
সেনাপতি মোহনলাল বন্দী হননি, তিনি অবিলম্বে আমাদের সঙ্গে যোগ দেবেন। তাছাড়া আমি আছি। মরহুম আলীবর্দীর আমল থেকে পর্যন্ত কোন যুদ্ধে আমি শরিক হইনি। পরাজিত হয়েছে একমাত্র পলাশিতে, কারণ সেখানে যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের অভিনয়। আবার যুদ্ধ হবে, আর সৈন্য পরিচালনা করব আমি নিজে। আমাদের সঙ্গে যোগ দেবেন বিহার থেকে রামনারায়ণ, পাটনা থেকে ফরাসি বীর মশিয়ে ল। সিরাজউদ্দৌলা ইতোমধ্যে আশ্বস্ত হয়েছেন, যে জেনেছেন সেনাপতি মোহনলাল বন্দী হননি, তিনি খুব শীঘ্রই তার সাথে এসে যোগ দেবেন। আর সিরাজউদ্দৌলা নিজেও একজন বীর যোদ্ধা। সেই মরহুম আলীবর্দী খান শাসনকাল থেকে, আমল থেকেই বিভিন্ন যুদ্ধ বিগ্রহ হয়েছে। সিরাজউদ্দৌলা সেই যুদ্ধগুলোতে সরাসরি অংশগ্রহণ করেছেন। তিনি কোথাও পরাজিত হননি, কোনো যুদ্ধে পরাজিত হননি, হার মানেননি, শুধুমাত্র পরাজিত হয়েছেন পলাশির যুদ্ধে। এর কারণ হলো তার সেনাবাহিনীর বড় অংশের বিশ্বাসঘাতকতা। আর তিনি আবার যুদ্ধ করবেন, আর বিশ্বাসঘাতক মির্জাফরের হাতে নয়, এবার তিনি যুদ্ধ পরিচালনা করবেন, যুদ্ধের দায়িত্ব নেবেন স্বয়ং নিজে। সুতরাং এছাড়া আরো কিছু ভালো খবর আছে, যে আমাদের তার বাহিনীর সাথে যুক্ত হবেন বিহার থেকে রামনারায়ণ এবং পাটনা থেকে ফরাসি বীর মশিয়ে ল। সুতরাং বিহার পাটনার এই বীরেরা, এই সৈন্যরা যখন একত্রিত হবে, মুর্শিদাবাদ থেকে যদি সৈন্য সংগ্রহ করা যায়, তাহলে তবুও শেষ আশার বাতি যেন থাকে, আশার আলো যেন বেঁচে থাকে। বার্তাবাহক সেনাপতি মোহনলাল বন্দী হয়েছেন জাহাপনা। সিরাজ কিছুটা হতাশ। মোহনলাল বন্দী হয়েছেন জনতা, তাহলে তো আর কোনো আশা নেই। জনতা দরবার কক্ষ ত্যাগ করতে লাগলো। সিরাজ, মোহনলাল বন্দী, কতকটা যেন আত্মসম্বরণ করে, তাহলেও কোনো ভয় নেই, আপনারা হাল ছেড়ে দেবেন না। সিরাজ হাত তুলে পলায়নপর জনতাকে আশ্বাস দেবার চেষ্টা করতে লাগলেন। জনতা তাতে কান্না দিয়ে পালাতেই লাগলো। সিরাজ, আমার পাশে এসে দাঁড়ান, আমরা শত্রুকে অবশ্যই রুখব। সবাই বেরিয়ে গেল। অবসন্ন সিরাজ আসনে বসে পড়লেন, দুই হাতে মুখ ঢাকলেন। ধীরে ধীরে সন্ধ্যার আধার ঘনিয়ে এলো। লুৎফার প্রবেশ। মাথায় হাত রেখে ডাকলেন, নবাব। লুৎফা। নবাব। সিরাজ চমকে উঠে, লুৎফা, তুমি এই প্রকাশ্য দরবারে কেন? লুৎফা, অন্ধকারের ফাঁকা দরবারে বসে থেকে কোনো লাভ নেই নবাব। সিরাজ রুদ্রকণ্ঠে, কেউ নেই? কেউ আমার সঙ্গে দাঁড়ালো না লুৎফা, দরবার ফাঁকা হয়ে গেল। লুৎফা কাঁধে হাত রেখে, তবু ভেঙে পড়া চলবে না জাহাপনা। এখান থেকে যখন হলো না, তখন যেখানে আপনার বন্ধুরা আছেন সেখান থেকেই বিদ্রোহীদের শাস্তি দেবার আয়োজন করতে হবে। সিরাজ, যেখানে আমার বন্ধুরা আছেন? হ্যাঁ, আপাতত পাটনায় যেতে পারলে একটা কিছু করা যাবে। লুৎফা, তাহলে আর বিলম্ব নয় জাহাপনা, এক্ষুনি প্রাসাদ ত্যাগ করা দরকার। সিরাজ, হ্যাঁ, তাই যাই। লুৎফা, আমি তার আয়োজন করে ফেলেছি। সিরাজ, কি আর আয়োজন লুৎফা? 2-3 জন বিশ্বাসী খাদেম সঙ্গে থাকলেই যথেষ্ট। তোমরা প্রাসাদেই থাকো, আবার যদি ফিরি দেখা হবে। লুৎফা, না, আমি যাব আপনার সঙ্গে। সিরাজ, মানুষের দৃষ্টি থেকে চোরের মতো পালিয়ে পালিয়ে আমাকে পথ চলতে হবে, সে কষ্ট তুমি সইতে পারবে না লুৎফা। লুৎফা, পারবো, আমাকে পারতেই হবে।
বাংলার নবাব যখন পরের সাহায্যের আশায় লালায়িত, তখন আমার কিসের অহংকার? মৃত্যু যখন আমার স্বামীকে কুকুরের মতো তাড়া করে ফিরছে, তখন আমার কিসের কষ্ট? আমি যাব, আমি সঙ্গে যাব। আমরা এ পর্যন্তই আজকে আলোচনা করলাম। আগামী একটা ক্লাসে আমরা পুরো নাটকটি শেষ করতে চাই। যে অংশটুকু আজকে আলোচনা করলাম, এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ ছিল, যে নবাব সিরাজদৌল্লা পলাশীর প্রান্তর থেকে পরাজিত হয়ে তিনি মুর্শিদাবাদে এসে নিজের রাজধানী রক্ষা করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। কাছের মানুষদের, সাধারণ প্রজাদের কাছে আকুল মিনতি জানিয়েছেন, আবেদন নিবেদন জানিয়েছেন, কেউ যেন পালিয়ে না যায়, সবাই যেন ঐক্যবদ্ধভাবে সিরাজের পাশে এসে দাঁড়ায়। যারা যাদের পক্ষে সম্ভব যুদ্ধ করা, যাদের পক্ষে সম্ভব সৈন্য সংগ্রহ করা, তারা যেন যত খুশি তত টাকা নিয়ে যায়, সৈন্য সংগ্রহ করে প্রতিরোধ করে সিরাজের হাতকে বলিয়ান করে, এবং এই যুদ্ধে শেষবারের মতো নবাব সিরাজদৌল্লা তার রাজধানীকে রক্ষা করতে চান। কিন্তু একের পর এক দুঃসংবাদ আসে, খারাপ সংবাদ আসে, যে তার শ্বশুর ইরিজ খাঁ তিনি অর্থ নিয়ে পালিয়েছেন যুদ্ধ সৈন্য সংগ্রহের নাম করে। এরপরে অনেকেই তার কাছে এসেছেন সৈন্য সংগ্রহের কথা বলে, অজস্র টাকা নিয়ে তারা সবাই তাদের লোকজন নিয়ে পালিয়ে গেছেন। এই বিশ্বাসঘাতকদের কাছ থেকে একদিকে মির্জাফর, রাজবল্লভ, রায়দুল্লভদের বিশ্বাসঘাতকতা, অপরদিকে কাছের মানুষদের, প্রিয়জনদের, এমনকি সাধারণ প্রজাদের যে বিশ্বাসঘাতকতা, সবকিছু মিলিয়ে সিরাজউদ্দৌলা একটা কঠিন ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছেন। অবশেষে তিনি সাহায্যের আশায় তার স্ত্রী লুৎফা সহ পাটনা চলে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। তো আজকে এই পর্যন্ত আলোচনা থাকলো। তোমরা নাটকটি বাসায় পড়বে এবং আগামী ক্লাসে আমি নাটকটি শেষ করে স্বাভাবিক আবার একটা সাধারণ আলোচনা করে তোমাদের এই বিষয়ে প্রয়োজনীয় যে নির্দেশনা সেটি আমরা দিব। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।